ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স সবচেয়ে শক্তিশালী দুই দল। গতবারের বিপিএল শুরু হওয়ার আগের ইকুয়েশনটা আমি বলছি। এইবার তো আর ফরচুন বরিশাল নাই। এর আগেও বিপিএলগুলোতে যখন ধরেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল, ওই দুইটা দলের সঙ্গে এই দলটা যোগ হতো, ফলে এই তিনটা দলকে সহজেই আলাদা করা যেত। অন্যান্য দলগুলোর চেয়ে শক্তিতে তারা অনেকখানি এগিয়ে থাকতো। এইবারে আর তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগে থেকে নেই, ফরচুন বরিশালও এবার খেলছে না। যেই 6টা দল অংশ নিয়েছে, শুরুতে ডিরেক্ট সাইনিং ছিল, তারপরে খেলোয়াড়দের নিলাম হলো, অনেক দিন পর বিপিএল এ খেলোয়াড়দের নিলাম হলো। এই নিলামের পর দলগুলো এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে একটা ফেভারিট র্যাঙ্কিং করব বলেছিলাম, আগের ভিডিওটাতে সেই কথাটা দিয়েছিলাম। সো সেই ফেভারিট র্যাঙ্কিংটা করি। এইটা ফাইনাল কিছু না, কেননা ধরেন বিপিএল শুরু হওয়ার আগে দলগুলো নিশ্চিতভাবেই বিদেশি ক্রিকেটার আরো দলে ভেরাবেন, তাদের শক্তি বাড়াবেন, বাড়ানোর চেষ্টা করবেন দুর্বলতাগুলো ঢেকে দেবার, এবং তখন গিয়ে বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে আরেকটা ফাইনাল ফেভারিট র্যাঙ্কিং করব। কিন্তু এইটা হচ্ছে কি, আপাতত দলগুলো যে অবস্থাতে দাঁড়িয়ে আছে নিলামের পরে, তার ভিত্তিতে একটা ফেভারিট র্যাঙ্কিং করছি। আমার সঙ্গে আপনি মিলে দেখতে পারেন। অনেকগুলো জায়গাতেই আপনার সঙ্গে আমার না মেলার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি পেছন দিকে শুরু করে 1 2 3 4 5 6, তো 6 নম্বরে আমি রাখছি চট্টগ্রাম রয়্যালসকে। ভাই, চিটাগাংবাসী আমাকে গালিগালাজ করেন না, রাগ করেন না। যেই দলটা তারা তৈরি করেছে, তাদের দলের মধ্যে হচ্ছে গিয়ে নাইম শেখকে 1,10,00,000 টাকা দিয়ে তারা নিয়েছে, নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার নাইম শেখ। তারপরেও এই দলটাকে আমি 6 নম্বরে রাখছি। কি কারণে? কেন ধরেন এই দলটার আমি যদি দেখি, তারা সরাসরি এর আগে চুক্তিতে মেহেদী হাসান এবং মানে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে নিয়েছিল, এবং আবরার আহমেদ, তিনজন ওই জায়গাটাতে ছিল। আমাদের এই যে চট্টগ্রাম রয়্যালসের যেই দলটা হয়েছে, সেখানটাতে নাইম শেখকে এত টাকা দিয়ে তারা নিয়েছে, কিন্তু আপনি যদি ব্যাটিং এর কথা বলেন, এর বাইরে নাইম আপনাকে রান দেবে রেগুলার, এই প্রত্যাশার জায়গা থেকে নিয়েছে। এর বাইরে আপনি যদি বলেন মাহমুদুল হাসান জয়, কিংবা জিয়াউর রহমান, কিংবা সালমান হোসেন, শুভাগত হোম, নিরোশন ডিকেবেলা, অ্যাঞ্জেলো পেরেরা, এই ব্যাটিং লাইন আপ ভাই আসলে ভেরি ভেরি পুয়ার। এই জায়গাটাতে যদি তারা খুব ভালো বিদেশি না আনতে পারে, তাহলে 6 নম্বরে উপরে ওঠার তাদের আমি সুযোগ দেখি না। স্পিন বোলিং ডিপার্টমেন্ট তাদের ভালো, শেখ মাহেদী, তানভীর এবং আবরার, এই তিনজন যাদেরকে ডিরেক্ট সাইনিং করেছিল। সো এইটাই তাদের একমাত্র ভালো জায়গা। ট্রাম্প কার্ড যেটা হতে পারে, আরাফাত সানি অভিজ্ঞ রয়েছে, পেস বোলিংয়েও শরীফুল আবওয়াইদার রনের রয়েছে। তো ব্যাটিংটা এত দুর্বল যে তাদেরকে আমি আসলে 6 নম্বরে রাখছি চট্টগ্রাম রয়্যালসকে। 5 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এবার নতুন দল, প্রথমবারের মতো বিপিএল তারা খেলছে। দলটা যে খুব খারাপ হয়েছে তা নয়, কিন্তু অন্যান্য দলগুলোর চেয়ে আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে আসলে 5-এর উপরে ওঠাতে পারছি না। আমি বলি, গতবার যেমন ওই দুইটা দলের সঙ্গে, রংপুর এবং বরিশালের সঙ্গে অন্য দলগুলোর স্পষ্ট পার্থক্য ছিল, এইবার কিন্তু পার্থক্যগুলো অত প্রকট না। ফলে এইটা খুব সহজেই কিছু বিদেশি প্লেয়ার ইনক্লুড করলে বা টুর্নামেন্ট যখন শুরু হবে তখন যদি একটা মোমেন্টাম পেয়ে যায়, এই জিনিসটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু আপাতত আমার কাছে নোয়াখালী এক্সপ্রেসকে আমি আসলে 5-এর উপরে রাখতে পারছি না। তাদের এই দলটাতে হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিসকে তারা ডিরেক্ট সাইনিং এ নিয়েছে। তার মধ্যে সৌম্য, চার্লস, কুশল মেন্ডিস টপ অর্ডার ব্যাটিং এর সঙ্গে এইখানটাতে তারা 50 লাখ টাকা দিয়ে হাবিবুর রহমান সোহানকে নিয়েছে। ফলে টপ অর্ডার ব্যাটিংটা তাদের এক্সপ্লোসিভ হওয়ার এভরি পসিবিলিটি রয়েছে। জাকের আলী, অনিক, মাহিদুল ইসলাম, অঙ্কনের মতো ক্রিকেটার কেউ তারা এই জায়গাটাতে দলে ভিড়িয়েছে। পেস বোলিং এ তাদের রেজাউর রহমান রাজা ও সাদাত হোসেন দীপু ওইখানে রয়েছে, মেহেদী হাসান রয়েছেন তাদের, কিন্তু এই হাসান মাহমুদ রয়েছেন। পেস বোলিংটাও যথেষ্ট ভালো, কিন্তু স্পিনটার আসলে এইখানটাতে নোয়াখালী এক্সপ্রেসকে ডুবিয়ে দিতে পারে। তাদেরকে যে আমি 5 নম্বরে রেখেছি, বাংলাদেশে যেই রকম উইকেটে খেলা হয় বিপিএল, এবং সেই বিবেচনায় রেখে স্পিন শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু দলগুলোর পক্ষে কনসিস্টেন্টলি ভালো করা খুব কঠিন। আমি দেখতে পাচ্ছি যে তাদের এই পুরো দলের মধ্যে নাজমুল ইসলাম অপু, তিনি হচ্ছেন গিয়ে একমাত্র রিলায়েবল স্পিনার। তাকেও বা কতটা রিলাই করা যায়। ফলে নোয়াখালী এক্সপ্রেসকে আমি আসলে 5-এর উপরে রাখতে পারছি না, স্পেশালি তাদের এই স্পিনের ঘাটতির কারণে। নাম্বার ফোর আমার এইখানটাতে আমি একটুখানি 3 এবং 4 নিয়ে আমি আসলে খুবই কনফিউজ ছিলাম। এখনো আমি কনফিউজ যে আসলে কাকে একটু এগিয়ে রাখবো, কাকে একটু পিছিয়ে রাখবো। এই দুইটা দলকে আমার কাছে এই 3-4 এই জায়গার জন্য খুবই কাছাকাছি মনে হয়। যাই হোক, আমি 4 নম্বরে ঢাকা ক্যাপিটালসকেই রাখছি। ঢাকা ক্যাপিটালস, দেখুন, ঢাকা ক্যাপিটালস দলটা কিন্তু ভালো, বেশ ভালো, খুবই ভালো, এবং চ্যাম্পিয়ন হবার মতো দল। আপনি এইখানটাতে তারা সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স সেলস, এই 3 ক্রিকেটারকে তারা
ডিরেক্ট সাইনিং এর শুরুতেই নিয়েছে, ফলে তাদের টপ অর্ডারটা সিকিউর তারা ওই জায়গাটাতেই করে ফেলেছে। এবং নিলাম থেকে তারা শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, সাইফুদ্দিন, নাসির হোসেন, সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের নিয়েছেন, ফলে তাদের ব্যাটিংটা কিন্তু শক্তিশালী, বেশ শক্তিশালী। এবং ক্লিক করে গেলে এই ব্যাটিং লাইন আপ অন্য অনেকের জন্যই মাথা ব্যথার কারণ হতে পারে। পেস বোলিং এ এইখানটাতে তাসকিন আহমেদকে তো তারা সরাসরি নিয়েছিলই, সঙ্গে এইখানে সাব্বির সাইফুদ্দিন, সাব্বির তো না, সাইফুদ্দিন সেই জায়গাটাতে রয়েছেন। স্পিন বোলিং এর এইখানটাতে শুধুমাত্র আমি তাইজুলকে দেখতে পাই, ও দাসুন সানাগো তাদের পেসার রয়েছেন। দাসুন সানাকা এইখানটাতে রয়েছেন, কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা আমার মনে হচ্ছে যে ঢাকার একটু দুর্বল। শুধু তাইজুল, এবং এই জায়গাটাতে তাদের বিদেশি ক্রিকেটার, কোয়ালিটি বিদেশি ক্রিকেটার অ্যাড করা প্রয়োজন। তাদেরকে আমি ঢাকা ক্যাপিটালসকে 4 নম্বরে রাখছি। 3 নম্বর সারপ্রাইজিংলি সিলেট টাইটান্স। মানে সিলেট টাইটান্সকেই আমি আসলে 4-এ রাখবো নাকি 3-এ রাখবো, ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। আর সারপ্রাইজিংলি বলছি কেননা হচ্ছে গিয়ে সিলেটের যেই দল গতবার তৈরি হয়েছিল, দল তৈরির সময় বোঝা গিয়েছে যে এই দলের পক্ষে লাস্ট ছাড়া অন্য কোনো কিছু হওয়া সম্ভব নয়, এত রকম দুর্বল ছিল। কিন্তু এইবারের দলটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। এবং নিলামের পরে আমি তো সেই কারণেই তাদেরকে 3 নম্বরে রাখছি। আপনি দেখেন এই দলটাতে হচ্ছে গিয়ে তারা সাইম আইয়ুবকে পিক করেছে, এবং সাইম আইয়ুবকে যদি তারা পুরো টুর্নামেন্ট খেলাতে পারে, সেইটা একটা মাস্টার স্ট্রোক হয়ে যেতে পারে। সঙ্গে পারভেজ হোসেন, ইমন, রনি তালুকদার, জাকির হাসান, এই ক্রিকেটাররা কিন্তু তাদের রয়েছেন, আরিফুল ইসলাম রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথুস, অ্যারন জোন্স, মমিনুল হক। ফলে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু একই সঙ্গে যেমন এক্সপ্লোসিভ হতে পারে, একই সঙ্গে রিলাই করার মতো হতে পারে। উইকেটের চরিত্র বিবেচনা করে এইটা আসলে এই অ্যাডাপ্টেশন যেই ব্যাটিং লাইন আপগুলো থাকবে তাদের পক্ষে ভালো করার সম্ভাবনা বেশি। সিলেটের ব্যাটিং লাইন আপের সেই সক্ষমতার জায়গাটা রয়েছে। স্পিন বোলিং ডিপার্টমেন্ট তাদের খুবই ভালো। নাসুম, মিরাজ, সাইম আইয়ুবও তো এখন হচ্ছে গিয়ে বিশ্বের সেরা টি-20-তে 1 নাম্বার অলরাউন্ডার হয়ে গেছেন তার ওই স্পিন বোলিং এর কারণে। ও আফিফও তো তাদের রয়েছেন এই সিলেট দলটাতে ব্যাটিং এর কথা যেখানটাতে বলছিলাম। ফলে তাদের এই জায়গাটা আসলে খুবই খুবই স্ট্রং বলে আমার কাছে মনে হয়। পেস বোলিং এও মোহাম্মদ আমের রয়েছেন, এইখানটাতে তারা হয়তো বা পেস বোলিং এ আরো কাউকে বিদেশ থেকে অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে সিলেটের পক্ষে কিন্তু কনসিস্টেন্টলি ভালো করার চান্স থাকবে। আমি সিলেটকে 3 নম্বরে রাখছি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 2 নম্বরে আমি রাখছি রাজশাহী ওয়ারিয়র্সকে। রাজশাহী ভেরি গুড টিম, ভেরি ব্যালেন্স টিম। তারা যেই টিমটা করেছে এবং সেই টিমটাতে মানে মানে টিমটার পেছনে অনেক ব্রেইন আছে বোঝা যায়, অনেক চিন্তা ভাবনা করে প্লেয়ার কোন পজিশনে কোন প্লেয়ার লাগবে সবগুলো জায়গা ফাঁকা করার, মানে ফাঁকা জায়গাগুলো ভরাট করার চেষ্টা এখানটাতে রাজশাহী ওয়ারিয়র্স করেছে। তারা শুরুতেই ডিরেক্ট সাইনিং এ নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাহেবজাদা ফারহানের মতো 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান নিয়েছে। ফলে এই জায়গাটা তারা ওয়েল কাভার্ড, এবং তারা এই অকশন থেকে জিসান আলমকেও নিয়েছে। ফলে টপ অর্ডারটা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকার কোনো কারণ নেই। তারপরে আপনার এখানে ব্যাটসম্যান হিসেবে ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, আকবর আলী, তাদেরকে ওইখানটা নিয়েছে। এস এম মেহরব হাসান, মুশফিকুর রহিমকে তারা কিন্তু এই জায়গাটাতে শেষে গিয়ে অ্যাড করেছে, এবং সেইখানটাতে আমার কাছে মনে হয় মুশফিক তো কনসিস্টেন্ট পারফর্মারই, তিনি তো রান করবেনই। ফলে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, লোয়ার মিডল অর্ডার বলেন, সেটা কিন্তু মোটামুটি আসলে খুবই খুবই ভালো বলে আমার কাছে মনে হয়। পেস বোলিং এ তাদের এইখানটাতে তানজিম হাসান সাকিবকে তারা 68 লাখ টাকা দিয়ে নিয়েছে, নিশ্চয়ই অনেক বড় এক্সপেকটেশন তার কাছে। সঙ্গে আমাদের কিছুদিন আগে যে ওই এশিয়া কাপ খেলে আসলো, রাইজিং স্টার্স এশিয়া কাপের আমাদের বোলিং এর 2 হিরো রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন, এই 2 জনকেও কিন্তু তারা এইখানটাতে নিয়েছে। জাহানদাদ খান রয়েছেন পাকিস্তানি পেসারও তাদের সঙ্গে। আর স্পিন বোলিং এ মোহাম্মদ নেওয়াজ রয়েছেন, আছেন এইখানটাতে হচ্ছে দুষ্মন্ত হেমন্ত এবং ওয়াসি সিদ্দিকী, হাসান মুরাদ তিনিও রয়েছেন বাতি স্পিনার। ফলে রাজশাহীর এই টিমটা কিন্তু আপনি কাগজে কলমে যদি দেখেন মোটামুটি কিন্তু সবগুলো গ্রাউন্ড তাদের কাভার করা আছে। সেই কারণে আমি তাদেরকে 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে রংপুর রাইডার্স। রাজশাহীর চেয়ে যে অনেক এগিয়ে তারা, বিষয়টা সেটা নয়, কিন্তু 1 নম্বরে রাখার পেছনে প্রথমত তো দল তো ভালোই, এবং আরেকটা যেটা আমার কারণ যে কারণে আমি রেখেছি যে তাদের বিদেশি ক্রিকেটারের কালেকশন এখন পর্যন্ত খুব ভালো না, কিন্তু মানে দলের মতো না,
কিন্তু রংপুর রাইডার্সকে আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে যখন প্রয়োজন পড়ে প্রয়োজনের সময় বিগ নেম এরকম ফরেন প্লেয়ার তারা নিয়ে আসতে পারে, সেইটাও কিন্তু ডিফারেন্স মেকার হয়ে যেতে পারে। গতবারের বিপিএলের শুরুটা তাদের জন্য অসাধারণ ছিল, টানা কয়টা 8টা-9টা ম্যাচ জিতে মনে হচ্ছিল যে এই দলের কাছ থেকে শিরোপা কেড়ে নেবে, তারপরে একবারে টানা ম্যাচ হেরে টেরে তারা ফাইনালেই পৌঁছতে পারেনি। কিন্তু এইবার রংপুর রাইডার্স যেই টিমটা করেছে সেই টিমটা আসলে সব দিক বিবেচনা করেই আমার কাছে খুব দারুণ মনে হয়। সেটা আপনি যদি ব্যাটিংয়ে বলেন লিটন দাস, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান নিজে রয়েছেন, খাজা নাফি। সো তাদের এই দলটা মাহমুদুল্লাহ রিয়াদকে তারা পরবর্তীতে অ্যাড করেছে। আমার কাছে যেটা আউটস্ট্যান্ডিং মনে হয় এই দলটার সেটা হচ্ছে গিয়ে যে তাদের বোলিংটা, ব্যাটিংয়ের চেয়েও তাদের বোলিংটা অনেক ভালো, এবং সেটাই স্পিন বোলিং বলেন পেস বোলিং বলেন, বাংলাদেশের টপ পারফর্মাররা এই জায়গাটাতে রয়েছে। সেইখানটাতে আপনি পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমান এভার রিলায়েবল, সঙ্গে আপনি এক্সপেক্টর হিসেবে আপনি নাহিদ রানা রয়েছে, নাহিদ রানাকে অ্যাড করেন। আর স্পিন বোলিংয়ের এইখানটাতে তাদের রাকিবুল হাসান রয়েছেন, আলিস আল ইসলাম তিনিও আসলে এইখানটাতে রয়েছেন, এবং সুফিয়ান মোকিং পাকিস্তানের যে মিস্ট্রি স্পিনার রয়েছেন। এই তিনজন কিন্তু প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অবস্থা কাহিল করে দিতে পারেন, একেবারে ত্রাহি মধুসূদন অবস্থা করে দিতে পারেন, এবং মুস্তাফিজ আর নাহিদ রানার কথাও বললাম। ফলে তাদের কিন্তু হচ্ছে গিয়ে এই টিমটা খুবই খুবই ব্যালেন্স টিম বলে আমার কাছে মনে হয়। রংপুর রাইডার্সকে আমি আসলে 1 নম্বরেই রাখছি। তাহলে বিপিএল শুরু হওয়ার আগে না, বরং বিপিএল এর নিলাম শেষ হওয়ার পর নট আউট মানে যে ফেভারিট র্যাঙ্কিং সেই অনুযায়ী 1 নম্বরে রংপুর রাইডার্স, 2 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস, 3 নম্বরে সিলেট টাইটান্স, 4 নম্বরে ঢাকা ক্যাপিটালস, 5 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস, এবং 6 নম্বরে এইখানটাতে হচ্ছে গিয়ে চট্টগ্রাম রয়্যালস। আমি কি ঠিক বলেছি? 1 নম্বরে রংপুর রাইডার্স, 2 নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স, 3 নম্বরে সিলেট টাইটান্স, 4 নম্বরে ঢাকা ক্যাপিটালস, 5 নম্বরে নোয়াখালী এক্সপ্রেস, এবং 6 নম্বরে চট্টগ্রাম রয়্যালস। আপনিও কি আমার এই ফেভারিট র্যাঙ্কিং এর সঙ্গে একমত? পুরোপুরি একমত হওয়ার তো কোনো কারণই নেই। আপনার ফেভারিট র্যাঙ্কিং এ কোন দল কোথায় থাকবে জানিয়ে দিতে পারেন।